হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। বাবার পছন্দ করা পাত্র হিসেবে নিজের ভার্সিটির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের রাগী জল্লাদ প্রফেসর সাফায়াত ইমতিয়াজকে দেখে চমকে উঠল রুয়াত। যাকে কি না জমের মতো ভয় পায় সে, তার সাথে তার বাবা বিয়ে ঠিক করেছে। রুয়াতের জানা মতে তো তার হবু বরের নাম নোয়াশ, তাহলে ইনি কেন এখানে? রুয়াত তড়িঘড়ি করে কেবিন নম্বরটা দেখে নিল। না হে, ঠিক কেবিনটাতেই তো এসেছে সে। তার মা আসার আগে বলে দিচ্ছে 3rd ফ্লোরের 7 নম্বর কেবিনটাতে নোয়াশ অপেক্ষা করছে। রুয়াত যখন আসে তখন কেবিনটা ফাঁকাই ছিল। অপেক্ষা করছিল তার বাবার পছন্দ করা ছেলের জন্য। হঠাৎ হন্তদন্ত হয়ে পাশে কাউকে চেয়ার টেনে বসতেই রুয়াত সেদিক তাকায়। কিন্তু পাশ ফিরে সাফায়াত ইমতিয়াজকে দেখে রীতিমতো ভরকে যায় রুয়াত। লোকটার শরীর ঘেমে নেয় একাকার। এখনও তাকায়নি রুয়াতের দিকে। তাকালে নিশ্চয়ই রুয়াতের মতো সেও চমকে উঠত। দুঃখিত, দেরি। কথাটা বলতে বলতে মাথা উঁচু করতেই আর কথাটা সম্পূর্ণ করতে পারল না সাফায়াত। দৃষ্টিপাত হল দুজনের। রুয়াত দৃষ্টি সরিয়ে নিল। অস্বস্তিরা প্রবলভাবে আষ্টেপিষ্টে ধরেছে তাকে, সাথে ভয়ও। লোকটা ভীষণ পাজি রুয়াতের ভাষ্যমতে। কেননা অ্যাকাউন্ট সাবজেক্টে জাস্ট অঙ্কে A404 হলেই সবার সাথে বেশ রুড হয়ে কথা বলে। রুয়াতের সাথেও বেশ কয়েকবার রুড হয়ে কথা বলেছে। সাথে শাস্তি স্বরূপ সেই টপিক রিলেটেড অধ্যায়ের সব উদাহরণের অঙ্ক বাসার কাজ দিয়েছে। সাফায়াত ও বেশ চমকালো নিজের স্টুডেন্টকে পাত্রী রূপে দেখে, তা তার মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে। তবুও কিছুটা শিওর হওয়ার জন্য রুয়াতের দিকে প্রশ্ন ছুড়ে বল, আপনি কবির আঙ্কেলের মেয়ে? রুয়াত মাথা নত করেই জবাব দিল, জি স্যার। সাফায়াতের কপালে দুভাঁজ পড়ল। বিরক্তির নাকি চিন্তার সেটা ঠাউর করা গেল না। আপনি কি আগে থেকেই জানতেন আঙ্কেল আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে? রুয়াত তড়িৎ গতিতে তাকালো সাফায়াতের দিকে। ঝড়ের বেগে মাথা নাড়িয়ে বলল, না না স্যার, আমি সত্যি আগে জানতাম না আপনার সাথে বাবা বিয়ে ঠিক করছে। তাহলে বিশ্বাস করুন, আমি জীবনেও আসতাম না এখানে। আপনাকে বিয়ে করার চেয়ে সারা জীবন সিঙ্গেল থাকা ঢের ভালো। সাফায়াত ভ্রু কুচকালো রুয়াতের কথায়। মেয়েটা কি বুঝাতে চাইছে? রুয়াত আশেপাশে তাকালো। কি বলতে গিয়ে কি বলে ফেলছে। নিজেকে নিজেরই থাটিয়ে চড় দিতে ইচ্ছে করছে। এই লোকটা সামনে থাকলেই কায়নাত ভয়ে সব তালগোল পাকিয়ে ফেলে। আপনার বাবাকে তাহলে বাসায় গিয়ে বলে দিবেন আপনার আমাকে পছন্দ হয়নি। অন্যমনস্ক হয়ে জবাব দিল রুয়াত। হু। পরক্ষণেই কথার মানে বুঝতে পেরে কিঞ্চিত বিস্ফোরণ নিয়ে বলে, কি বললেন? সাফায়াত মাথার চুলগুলো পেছনে ঠেলে দিল। তারপর নড়েচড়ে বসে বলল, আপনি নিজেই বলেছেন আমাকে বিয়ে করার চেয়ে সিঙ্গেল থাকা ঢের ভালো। তো বিয়েটা ভাঙার জন্য তো রিজন লাগবে। আমার অত শখ নেই নিজের ছাত্রীকে বিয়ে করার। রেপুটেশনের অত একটা ব্যাপার আছে। তাই বলছি বাসায় গিয়ে আঙ্কেলকে বলবেন আপনার আমাকে পছন্দ না, তাই আপনি বিয়েটা করবেন না। কথাটা বলেই সাফায়াত বসা থেকে উঠে চলে গেল। রুয়াত চোখ বড়বড় করে তাকালো সাফায়ারের যাওয়ার পানে। লোকটা তাকে কিছু বলার সুযোগ না দিয়েই এমন অভদ্রের মতো চলে গেল। যেখানে রুয়াত বাবার মুখের উপর একটা টু শব্দও করতে পারে না, বিয়ে ঠিক করার আগে বলেছে তার বাবার পছন্দের ছেলেকেই সে বিয়ে করবে, সেখানে কি না রুয়াত বলবে এসব তার ছেলে পছন্দ না, সে এই বিয়ে করবে না। ইচ্ছে করল লোকটাকে পচা পানিতে চুবাতে রুয়াতের। এখন বাসায় গিয়ে কি বলবে সে? তার মা তো পইপুই করে বলে দিয়েছে নোয়াসের সাথে কোনোরকম উচ্চবাক্য করবি না। তোর বাবার খুব পছন্দ ছেলেটাকে। আর তোকে তোর বাবার অনুমতি নিয়ে রেস্টুরেন্টে দেখা করছে। তাই লক্ষ্মী মেয়ের মতো দেখা করে চলে আসবি। মনে থাকে যেন। সে তো ভদ্র মেয়ের মতোই ছিল। কিন্তু এই লোক তো মোটেও ভদ্র নয়। তা না হলে এভাবে হুট করে এসে কফি ঠান্ডার অফার না দিয়ে দুম করে চলে যায়। মাথা ভর্তি রাগ নিয়ে রুয়াত ওয়েটারকে ডেকে একটা কোক অর্ডার করে। কোকটা খেয়ে মন মেজাজ হালকার উপর ঝাপসা ঠান্ডা করে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বের হয়। তারপর রিকশা ডেকে বাসায় চলে গেল ছাত্রী। তাহলে সে কোসমিনকালেও এই বিয়েতে হ্যাঁ জানাত না। শারমিন বেগম ছেলেকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে ছেলের দিকে এগিয়ে যায়। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, মেয়েটাকে পছন্দ হয়েছে তোর, তাই না সাফায়াত?
ভীষণ লক্ষ্মী একটা মেয়ে পছন্দ হয়নি তোর, এটা বললে আমি বিশ্বাসই করব না। সাফায়াত শান্ত চোখে মায়ের দিকে তাকাল। মা, এই বিয়েটা নিয়ে আর এগিও না, মানা করে দাও। শারমিন বেগম অবাক নয়নে তাকাল ছেলের পানে। মানা করে দিব মানে কি সাফায়াত? তুমি যাকে আমার জন্য সিলেক্ট করছো সে আমারই ভার্সিটির স্টুডেন্ট মা। বিষয়টা ভেবে দেখো, আমি শিক্ষক হয়ে তো আর নিজের ছাত্রীকে বিয়ে করতে পারি না। প্লিজ তুমি এই বিয়ে নিয়ে আর এগিও না। কবির ভাইয়ের মেয়ে তোর ভার্সিটিতে পড়ে। বিষয় নিয়ে কথাটা বলে শারমিন বেগম। সাফায়াত মাথা নেড়ে হ্যাঁ জানায়। শারমিন বেগম এবার হেসে ফেলে। বাহ, তাহলে তো ভালোই। ছেলে আর ছেলের বউ একই ভার্সিটির। আমি এই বিয়ে করতে পারবো না মা। কেন, কি হয়েছে, সমস্যা কি তোর? সমস্যা একটাই, ও আমার স্টুডেন্ট। আমি আমার স্টুডেন্টকে বিয়ে করে নিজের রেপুটেশন নষ্ট করতে পারবো না। আশ্চর্য, ছাত্রীকে বিয়ে করলে তোর রেপুটেশন কেন নষ্ট হবে? পৃথিবীতে কি কোনো শিক্ষক তার স্টুডেন্টকে বিয়ে করেনি? নাকি তুই প্রথম শিক্ষক? অন্য শিক্ষক বিয়ে করুক বা না করুক, বাট আমি করব না। তুমি প্লিজ এটা নিয়ে ফোর্স করো না। এই নাও, আঙ্কেলকে ফোন দিয়ে মানা করো এক্ষুনি। কথাটা বলে সাফায়াত কবির শিকদারের নম্বরে কল করে ফোনটা মায়ের হাতে ধরিয়ে দেয়। কবির শিকদার মেয়ের সামনে বসে আছে। পাশে কবির শিকদারের ওয়াইফ সামিরা শিকদার। বেশ কিছুটা সময় মেয়েকে পরক্ষণ করলেন। তারপর শুধালেন, নোয়াজকে তোমার পছন্দ হয়েছে? রুয়াদ বাবার পানে তাকাল। তার গলা শুকিয়ে আসছে। তার বাবাকে ব্যাপারটা বুঝাবে কি করে? অতঃপর লম্বা একটা শ্বাস টেনে রুয়াদ কিছু বলার জন্য উদ্যত হতেই কবির শিকদারের ফোনে কল আসে। কবির শিকদার ফোনের দিকে তাকায়। নোয়াসের নম্বর দেখে মুচকি হাসে। ফোন রিসিভ করে কানে নিয়ে বলে, হ্যাঁ নোয়াজ বলো। ফোনের উপাস থেকে ভেসে আসল, ভাই আমি নোয়াস না, নোয়াসের মা বলছি। হ্যাঁ আপা বলুন। নোয়াসের তো রুয়াদকে পছন্দ হয়েছে, তো চাইছি এবার বিয়ের ডেটটা ফিক্সড করতে। আপনার কি মতামত? সাফায়াত চমকে উঠল মায়ের এমন কথা শুনে। সে তো বিয়েটা ভাঙার জন্য ফোন দিতে বলেছে, আর তার মা তার সাথে মির্জাফর গিরি করে বিয়ের ডেট ফিক্সড করার কথা বলছে। সাফায়াত ফোনটা তার হাতে দিতে বল ইশারায়। শারমিন বেগম রাগী চেহারা নিয়ে ছেলেকে শাসাল। আমার আর কি মতামত থাকবে আপা? আপনারা একটা দিনক্ষণ দেখে আসুন, তারপর না হয় বিয়ের ডেট ফিক্সড করা যাবে। আচ্ছা বেশ, আমি আর সাফায়াত তাহলে বৃহস্পতিবার আসছি। আজ তো সোমবার। ঠিক আছে। শারমিন বেগম ফোন কেটে ছেলের হাতে ধরিয়ে দিলেন। সাফায়াত রাগী কণ্ঠে বলল, এটা কি করলে তুমি? তোমাকে আমি বিয়ে নিয়ে এগোতে মানা করছি, আর তুমি বিয়ের ডেট ফিক্সড করার জন্য আগাচ্ছ। শারমিন বেগম এবার কণ্ঠে রাগী ভাব এনে বলল, মেয়েটা দেখতে অসুন্দর, কালো, হাঁটতে পারে না, কানা, ল্যাংড়া, কোনটা বল? কোনোটাই না, দেখতে যথেষ্ট সুন্দরী। তাহলে তোর সমস্যা কি? সমস্যা একটাই, ও আমার ছাত্রী। এটাই সমস্যা। মেয়েটা তোর ছাত্রী না হলে বিয়েটা করে নিতি? সাফায়াত নিঃশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ করে নিতাম। শারমিন বেগম এবার বসা থেকে উঠে দাঁড়ালেন। বেশ, তাহলে ভার্সিটির জবটা তুই ছেড়ে দে। তাহলে রুয়াদ আর তোর স্টুডেন্ট থাকবে না, আর না তুই তার টিচার থাকবি। হয় জব ছাড়বি, না হয় ওই জবে থেকেই রুয়াদকে বিয়ে করবি। তোর এই জাস্ট টিচার স্টুডেন্টের সম্পর্কের জন্য আমি বিয়েটা ভাঙতে পারব না। মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার ইচ্ছে রুয়াদকে তোর বউ করার। সে আমি যে কোনো মতেই করিয়ে ছাড়ব। এখন তুই টিচার থেকেই বিয়ে করবি নাকি জব ছেড়ে দিয়ে বিয়ে করবি সেটা তুই ভালো জানিস, বাট বিয়ে তোকে রুয়াদকেই করতে হবে। কথাটা বলে শারমিন বেগম চলে গেল। সাফায়াত মায়ের যাওয়ার পানে তাকিয়ে রাগে কিরমির করতে করতে নিজের রুমে ঢুকল। অসহ্যকর লাগছে এখন। কোনো কুলক্ষণে সে বিয়েতে হ্যাঁ করেছিল, তার জন্য এখন কপাল চাপড়াতে ইচ্ছে করছে। ডিয়ার হ্যান্ডসাম শুভ্র স্যার, আমি তোমার বাবুর আম্মু হতে চাই। আচ্ছা, বাবুর আম্মু হওয়ার আবদার করেছি, এখন কি আমার পাপ হবে জান? কিন্তু কি করব বলো? তুমি তো এখনো আমায় বিয়েই করনি। তোমার প্রস্তাবের আশায় থাকতে গেলে আমায় বুড়ো হয়ে যেতে হবে। সেজন্য নিজেই চিঠি লিখে পাঠিয়ে দিলাম। এখন তোমায় আমার জামাই ওরফে বাচ্চার বাবা রূপে দেখতে চাই। একমাত্র ফিউচার বউয়ের আবদার রাখো জান। ইতি, তোমার ফিউচার বাবুর আম্মু।
চিঠিটা পড়ে মুহূর্তে চোয়াল শক্ত করে নেয় আরজিন চৌধুরী শুভ্র। কার এত বড় স্পর্ধা তাকে এই ধরনের চিঠি লেখার? চিঠিটা এসেছে ফার্স্ট ইয়ার থেকে। এক মুহূর্ত না দাঁড়িয়ে ফার্স্ট ইয়ারের দিকে ছুটে আরজিন চৌধুরী শুভ্র। তখন ফার্স্ট ইয়ারে ফিজিক্স ক্লাস হচ্ছে। প্রিন্সিপাল স্যারকে এভাবে আসতে দেখে ক্লাসে থাকা টিচার কিছুটা আন্দাজ করে হয়তো কোনো ভুল হয়েছে। আরজিন শুভ্র রেগেছে মানে এখন পুরো ক্লাসে এক প্রকার ঝড় যাবে। এক ধমকে সব নীরব। আরজিন শুভ্র ক্লাসে প্রবেশ করতে সবাই দাঁড়িয়ে সম্মান জানায়। আরজিন ক্লাসে চোখ ভোলায়, কণ্ঠস্বর কিছুটা স্বাভাবিক রেখে বলে, কেউ একজন আবেদনপত্র পাঠিয়েছিলে আমার কাছে। সেই মহামান্য ব্যক্তি নিজ থেকে দাঁড়িয়ে মুখটা দর্শন দাও আমায় গু। সবাই এদিক ওদিক তাকাচ্ছে। তখন সবার মাঝ থেকে সেরিন দাঁড়ায়। আরজিন তাকে দেখে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। সেরিনের টেবিল বরাবর এসে দাঁতে দাঁত চেপে বলে, তাহলে তুমি আমায় আবেদনপত্র পাঠিয়েছ? হ্যাঁ, বোধকে মাথা নাড়ায় সেরিন। কিন্তু বুঝতে পারছে না আবেদনপত্র পেয়ে কেউ এভাবে ছুটে আসে। সাধারণ ব্যাপার। সেরিনের ছুটি লাগবে সেজন্য আবেদনপত্র লিখেছে। এই প্রিন্সিপালের রুলসের শেষ নেই কলেজে। এত রুলস মনে হয় না অন্য কোনো কলেজে আছে। শুধু তার ভাইয়ার জন্য এই কলেজে এডমিশন নিয়েছে, না হয় এত রুলস ধমকাধমকি হ্যানত্যান এসবে সেরিন কোনো কালে ছিল না আর না থাকতে চেয়েছে। তখন শুভ্র বলে, দপ্তরি এসে যখন বলবে তখন তুমি আমার রুমে যাবে গু। শুভ্র প্রস্থান করতে সেরিন বসে পড়ে। মনের মধ্যে ভয় জোকে বসেছে। সাধারণ একটা আবেদনপত্রের জন্য এত কাহিনী? একবারে ভালো হয়েছে আরও দাও রুলস। ভাবনা চিন্তা মাথা থেকে সরিয়ে ক্লাসে মনোযোগ আনার চেষ্টা করে সেরিন। পরপর দুটো ক্লাস শেষ হতে একজন দপ্তরি আসে। সেরিন ও অনুমতি নিয়ে দপ্তরির পেছনে পেছনে যায়। আরজিনের রুমের সামনে আসতে দপ্তরি চলে যায়। সেরিন দরজায় দাঁড়িয়ে বলে, মে আই কাম ইন স্যার? শুভ্র হাতের পেপার থেকে নজর সরিয়ে অনুমতি দেয় ভেতরে আসার। সেরিন তখন বলে, কোনো প্রয়োজন স্যার? আবেদনপত্রের জায়গায় প্রেমপত্র লিখতে শিখে গেছো দেখছি। বাংলা ম্যামকে বলবো আবেদনপত্র কোনটা আর প্রেমপত্র কোনটা সেটার পার্থক্য বুঝাতে। প্রেমপত্র? আমায় জিজ্ঞেস করছো? হ্যাঁ, আপনাকেই জিজ্ঞেস করছি। কি যেন নাম তোমার? সেরিন পাটওয়ারি মিশাত গু। মাহির বোন? হ্যাঁ গু। বেয়াদব মেয়ে, পারিবারিক শিক্ষার বড্ড অভাব তোমার। আমি তোমার কে হই ভুলে গেছ? কত বড় দুঃসাহস তুমি দেখিয়েছ যা তোমার কল্পনার বাইরে। আমার ডায়েরিতে একবার যে স্টুডেন্টের নাম উঠে তার অবস্থা এক্সাম অবধি রফাদফা করে দেই গু। ধমক দিয়ে বলে আরজিন চৌধুরী শুভ্র। সেরিন কিছুটা কেঁপে উঠে কাপা কাপা গলায় বলে, কি দুঃসাহস দেখিয়েছি স্যার? আরে তোমার মাথায় ব্রেইন আছে তো? আমার মনে হয় তোমার ব্রেইন মাথায় না হাঁটুতে। আর মাথায় যেটা আছে সেটা হলো পচা আলুগু। সেরিন কিছু বলে না। শুভ্র করা গলায় বলে, আমার ডায়েরিতে তোমার নামটা উঠে গেছে সেরিন পাটওয়ারি। এবার কত ধানে কত চাল টের পাবে। যেই বেয়াদবি তুমি করেছ তোমার বাবার কাছে কমপ্লেন না দিয়েছি গি। আরে ভাই, এমন ভ্যা না করে ক্লিয়ার করে বলো কি করেছি আমি। সেই কখন থেকে দুঃসাহস, ব্রেইন নাই যা তা বলেই যাচ্ছিস। তোর আছেনি ব্রেইন? দুদিন পর পর নতুন রুলস বের করে ভাষণ দেস। কোন কলেজে পিটি করায়? একমাত্র তোর বলদমার্কা আইডিয়া আর বলদমার্কা কলেজেই এসব সম্ভব। তাও হতো, কিন্তু কড়া রোদে মাঠের বসিয়ে রেখে যে ভাষণগুলো ডেইলি দেছ ওগুলোর জন্য হাজারটা অভিশাপ তোকে দান করি। তাও দেখ কাজে লাগে না। আস্ত মডুলাস। বাপের ক্ষমতা দেখে প্রিন্সিপাল হয়েছিস, না হলে তোর মতো পাগলকে প্রিন্সিপাল কেন কলেজ গেটের সামনে ভিক্ষার থালা নিয়ে বসার অনুমতি কেউ দিত না গিয়ে। মনে মনে যত ক্ষোভ আছে শুভ্রর প্রতি সব তুলে নিয়েছে সেরিন। এসব কথা একবার মুখ ফসকে বাইরে বের হলে এই কলেজে জায়গা তো হবে না, আজিমপুরের কবরস্থানেও না। তখন শুভ্র ধমকে বলে, যাও ক্লাসে যাও। শিক্ষাদীক্ষা ভালোভাবে গ্রহণ করে আমার কলেজে পা রাখবে। এক সপ্তাহ তোমার কলেজের আশেপাশে আসা নিষেধ। ভাগ্য ভালো টিসি দিয়ে বের করে দেয়নি গি। সেরিন আর কথা বাড়ায়নি। রুম থেকে বেরিয়ে সোজা দ্বিতীয় ভবনের থার্ড ফ্লোরে যায়। লাস্ট ক্লাসটা কোনোরকম করে ছুটি হতে তার বেস্ট ফ্রেন্ড নিশাতের সাথে বেরিয়ে আসে। ফাস্টফুডের দোকানে গিয়ে বসে দুজন। একটু পর সেরিনের ভাই নিশাতের বয়ফ্রেন্ড সাফিন পাটওয়ারি মাহি আসবে তাদের দুজনকে পিক করে নিয়ে যেতে।
শেরিন কিছুটা মন মরা হয়ে বসে আছে। মাহি গাড়ি নিয়ে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখন আবার শুভ্র আসে। মাহিকে দেখে সেও গাড়িতে উঠে বসে। আজকে মাহিদের বাসায় যাবে। তার বাবা মা, জেঠু, জেঠিমা, বাকি সদস্যরাও আজকে গিয়েছে। তাদের ইনভাইট ছিল। মাহি গাড়ি স্টার্ট দিয়ে শুভ্রদের বাড়ির গেটের সামনে এনে থামায়। সেরিনের জন্য অপেক্ষা করছে সে। শুভ্র ফোন স্ক্রোল করে। তাদের বাড়ি আর কলেজ রাস্তার এপাশ আর ওপাশ। কলেজের চত্বর শেষে তাদের বাড়ির চত্বর শুরু। নীরবতা বজায় রেখে মাহি বলে, দিনকাল কেমন যাচ্ছে শুভ্র? যেমন যাওয়ার। খুব প্রেসারে নিজেও আছি, প্লাস স্টুডেন্টদেরও দিচ্ছি। কলেজটা তো বরবাদ হয়ে যাচ্ছিল। এখনো প্রচুর স্টুডেন্ট আমায় গালি দেয় আমার এসব আওলা ঝাওলা রুলসের জন্য গো। আসলেই আওলা ঝাওলা মার্কা রুলস তোর গো। তখন শেরিন পানির বোতল নিয়ে গাড়িতে বসে। নিশাত ও তার পাশের সিটে বসে। আরজিন যে গাড়িতে বসে আছে সেসব তাদের খেয়াল নেই। শেরিনের মেজাজ বিগড়ে আছে। নিশান আরজিনের কথা তোলার সাহস পাচ্ছে না। তবুও বলে, সেরিন, আরজিন চৌধুরী, শুভ্র স্যার আজকে তোকে কেন ডেকেছে? শালা তার নিজের আছেনি ব্রেইন? আবার আসে আমায় বলতে। কথা ক্লিয়ার ভাবে না বলে আমার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তোলে। বালের একটা কলেজ। ভাগ্যিস তার বাপ এমপি, তাদের কলেজ না হলে একে কলেজের প্রিন্সিপাল কেন পাগল মনে করেও কেউ কলেজ গেটে ভিক্ষা করার জন্য বসতে দিত না। দেখো না 2 দিন পর পর কড়া রোদে বসিয়ে রেখে চুলের ভাষণ দেয়। মানুষ অসুস্থ থাকতে পারে, পারিপার্শ্বিক প্রবলেম থাকতে পারে। কল দিয়ে বললে ছুটি দেওয়া যায় না? আবেদনপত্র লাগবে, তাও তার কাছে আবেদন। কত ঢং দেখলাম। শুধু সাফিনের জন্য না হলে এসব কলেজে সেরিন পদ্ধুলি ও দেয় না গ। দেখবি সাফিন আবার ওই মাথামোটা স্যারের কাছে সব লাগিয়েও দিয়েছে। সাফিন কোনো কথা বাইরে গেলে খবর আছে। সেরিন ঠিকই বলেছে। ওই প্রিন্সিপালের মাথায় সমস্যা আছে গু। সমস্যা মানে পুরাই সমস্যা। ওনার নাম আরজিন না, আস্ত একটা জিন গু। তখন আরজিন গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ আমি জিন। আর তুমি হলে পেতনি গ। আরজিনের কণ্ঠ শুনে সেরিন বলে, ভাই সত্যি মনে হয় প্রিন্সিপাল একটা জিন। দেখ তার নামে বদনাম করছি তো তার জিন তার হয়ে কথা বলছে। আল্লাহ, একে কবিরাজ দেখানো উচিত। না হলে বাকি 2 বছরে আমাদের লাশ বানিয়ে দিবে গু। মাহি গাড়িটা থামাতো গু। শুভ্রর কথায় মাহিম ব্রেক কষে। শেরিন আর নিশাত দুজনের দিকে চাওয়াচাওয়ি করছে। তখন নিশাত বলে, আয় গাড়ি থেকে নেমে যাই। আসলেই জিন আছে গি। তখন শেরিন বলে, না নাজরিনকে আমি ভয় পাবো নাকি? দোয়া দরুদ পড়লে জিন চলে যাবে গি। ওটা হাওয়ায় ভাষা জিন না, আরজিন চৌধুরী শুভ্র একবারে সশরীরে উপস্থিত এখানে। কথা বলার সময় তো হুঁশ থাকে না দুজনের। আমার কলেজ, আমার নামে এত বদনাম। 1 সপ্তাহ না 2 মাস কলেজের চত্বরের আশেপাশে দেখলে ঠ্যাং ভেঙে দেব গো। এখন তো আপনি আমার ভাইয়ার গেস্ট, প্রিন্সিপাল না। আপনার কলেজে বসে আপনার নামে কিছু বললে তখন না হয় অ্যাকশন নিতেন। এখন তো আমরা কলেজের বাইরে প্রিন্সিপালকে নিয়ে কথা বলছি। চাইলে আপনিও আমাদের সাথে যোগ দিয়ে তার নামে কিছু বলতে পারেন গু। আমার বয়ে গেছে নিজের নামে নিজে বলতে গু। তাহলে চুপচাপ শুনুন আর আমাদের বলতে দিন ঘি। নিজের নামে বদনাম নিজে বসে বসে শুনব, সেটা আপনার ইচ্ছা গু। তখন সাফিন বলে, আসল ঘটনাটা কেউ আমায় খুলে বলবি? কি নিয়ে এত বকাচকা? আসল ঘটনাটা আমি জানলে তো বলবো ভাইয়া। শুভ্র স্যার আমায় কি জন্য বকাচকা করেছে জানি না। আমি ছুটির জন্য আবেদনপত্র লিখেছি আর উনি কিসব প্রেমপত্রের কথা বলছে গি। চিক বন্ধু চিক। আমার বোনের আবেদনপত্রকে তুই প্রেমপত্র বানিয়ে দিলি? মাহি, ওটা আবেদনপত্র হলে আমি আবেদনপত্রই বলতাম। তোর বোনের জামাই দরকার, সেজন্য আমায় প্রেমপত্র দিয়ে ডিস্টার্ব করছে গু। বয়ে গেছে আমার আধবুড়ো লোককে ডিস্টার্ব করতে। আমারও বাপ ভাই পার্সোনাল লোক আছে। শেরিন কাউকে প্রেমপত্র দেয় না, উল্টো ছেলেরা তাকে দেয়। এসবের কিছুই আমি জানতে চাইনি। মুখটা বন্ধ রাখো। সব কথায় ঝড়ের গতিতে উত্তর দিতে হয় না, মাঝে মধ্যে চুপ থাকতে হয়। ধৈর্য তো নাই মনে হয়, আর না আছে শালীনতা। কথায় কথায় উত্তর দেওয়া লাগে গু। শেরিনকে ধমক দিয়ে বলে আরজিন। শেরিন নিশাতের দিকে তাকিয়ে আছে। এত ধমকা ধমকি তার পছন্দ না, কিন্তু শুভ্র তাকে ধমকের উপরেই রাখছে।
তোকে যেন আর কোনোদিন আমার সামনে শাড়ি পরে আসতে না দেখি ইনায়াত। সামনে থাকা ব্যক্তিটির এমন ঝাঝালো কণ্ঠস্বরে রুহ কেঁপে উঠল ইনায়াতের। এই একমাত্র ব্যক্তি যাকে কিনা বাবার পরে জমের মতো ভয় পায় ইনায়াত। ব্যক্তিটি আর কেউ নয়, ইনায়াতের কাজিন স্পন্দন। সম্পর্কে ফুফাতো ভাই হলেও ইনায়াতকে মনে হয় নিজের চোখের বিষ মনে করে, যেটা ইনায়াতের ধারণা। যৌথ ফ্যামিলির কারণে ইনায়াতের ফ্যামিলি আর স্পন্দনের ফ্যামিলি একসাথেই এক বাসায় থাকা হয়। স্পন্দনের মুখে রাম ধমক শুনে ফুপিয়ে ফুপিয়ে নিজ ঘরের দিকে দৌড় দেয় ইনায়াত। রুমের দরজাটা বন্ধ করে খাটের উপর বসে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে সে। ইনায়াত, লোকটা এমন কেন? যখনই কথা বলে তখনই ধমকের সুরে কথা বলে। জীবনে তো কোনোদিন আমার সামনে হাসি মুখে কথা বলল না। জন্মের পর বোধহয় তার মুখে কেউ মধু দিতে ভুলে গিয়েছিল। আয়নার সামনে বসে বসে একমনে হাতের চুড়ি, কপালে টিপ এক এক করে খুলে নীল ইনায়াত। তার কথা একটাই, আর কোনোদিন শাড়ি পরবে না সে। কত কষ্ট করে বান্ধবীদের কথায় আজ প্রথমবারের মতো শাড়ি পরেছিল সে, তাও আজ ভার্সিটিতে নবীন বরণ উৎসব ছিল বলে। কিন্তু তা আর হলো কই? এই শুধু এই স্পন্দন ভাইদের জন্য আজ সবটুকু পানিতে গেল। বেটা খবিস কোথাকার! মনে মনে হাজারটা গালি স্পন্দনকে বিটবিট করে দিতে থাকে ইনায়াত। এদিকে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে স্পন্দন। মাথার চুলগুলো পেছনের দিকে টেনে মাথা নিচু করে বসে আছে। কিছু একটা বিটবিট করে বলছে সে। স্পন্দন, কতদিন আর কতদিন এভাবে নিজেকে ওর কাছ থেকে গুটিয়ে রাখব? নিজেকে যে সামলানো বড় কষ্ট হয়ে যাচ্ছে। ড্রয়ার থেকে একটা ছবির ফ্রেম বের করে স্পন্দন। ছবিটায় একটা মেয়ের ছবি, যে কিনা আনমনে বসে আছে আকাশপানে চেয়ে। চুলগুলো কিছুটা এলোমেলো। ছবিটায় হাত বোলাতে বোলাতে একসময় বুকের ধরে সে। তারপর বাহিরের দিকে চেয়ে বলতে থাকে, স্পন্দন, কবে বলবো তোমায় আমার মনের জমানো সেসব কথা? কবে বুঝবি আমায়? কবে বড় হবি তুই ইনায়াত? কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেয় ইনায়াতের মা মিসেস তানহা। বাহির থেকে একটি মেয়ে মুচকি হেসে সালাম দেয়। মিসেস তানহাও সালামের উত্তর দিয়ে বলে উঠে, মিসেস তানহা, আরে নিধি, ভেতরে এসো মা। নিধি ভেতরে প্রবেশ করে। মিসেস তানহার সাথে টুকটাক আলাপের পর সে বলে, নিধি, আন্টি ইনায়াত কোথায়? ও কি রুমে? মিসেস তানহা হ্যাঁ বলতেই নিধি পা বাড়ায় ইনায়াতের রুমের দিকে। রুমের দরজায় টোকা পড়তেই টঙ্ক নড়ে ইনায়াতের। বিছানা থেকে উঠে দরজা খুলতেই কেউ মাথায় চাটি মারে তার। খেয়াল করতেই দেখে নিধি রাগান্বিত চোখে দাঁড়িয়ে আছে। ইনায়াতকে দেখে ভ্রু কুঁচকে যায় আপনা আপনি নিধির। এবার সে একটু জোরেই ধমক দেয় ইনায়াতকে। বলে, নিধি, কিরে তোর আর তোর রুমের এই অবস্থা কেন? খেয়াল আছে কটা বাজে? আজকে নবীন বরণ উৎসব আর তুই এখনো রেডি হসনি? নবাবজাদি কোথাকার! ইনায়াত মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ওই স্পন্দন ভাইদের জন্যেই তো আমার সব রেডি হওয়া শেষ হয়ে গেল। বেটা শয়তান! ইনায়াতকে এভাবে বিটবিট করতে দেখে তার দিকে এগিয়ে গেল নিধি। কাঁধে ঝাঁকুনি দিতেই ধ্যান ভেঙে যায় ইনায়াতের। সে খেয়াল করে নিধি তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এভাবে তাকাতে দেখে ইনায়াত কিছুক্ষণ পর দাঁত বের করে হেসে দেয়। যা দেখে নিধিও পাগলি বলে আলমারির কাছে চলে গেল। আলমারি খুলে একটা গাঢ় সবুজ রঙের চুড়িদার বের করে ইনায়াতের সামনে ধরে। তারপর তীক্ষ্ণ চোখে বলে, নিধি, জাস্ট 5 মিনিট দিলাম তোকে। যা রেডি হয়ে আয়, না হলে তোর অবস্থা আরও খারাপ করে দিব আমি। ইনায়াত মুখ ভেঙচি কেটে চলে যায়। ভার্সিটি প্রাঙ্গণে সুবিশাল স্টেজ সাজানো হয়েছে। তাছাড়া চারপাশেও রয়েছে নানা ধরনের কারুকাজ। নবীন বরণ উৎসবের কারণে ভার্সিটির সব স্টুডেন্ট একসাথে উপস্থিত হয়েছে। ইনায়াত এবার অনার্সের 2য় বর্ষের ছাত্রী। আর নিধি হল ইনায়াতের একমাত্র বেস্ট ফ্রেন্ড। এক কথায় বোনের মতো। ভার্সিটি প্রাঙ্গণের থেকে ঠিক পশ্চিম প্রান্তে বিশাল এক কদম ফুলের গাছ। গাছটার নিচে বসার জন্য আসন ও রয়েছে গুটি কেক। প্রায় স্টুডেন্টদের আড্ডা কেন্দ্র হওয়ায় এই জায়গা কদমতলা নামেই বেশ পরিচিত। ইনায়াত আর নিধিও বর্তমানে সেই জায়গাটাতেই আছে। ইনায়াতের এবার বেশ রাগ লাগছে। নিধি ওকে দাঁড় করিয়ে আরামসে ফটোশ্যুট শুরু করেছে, তাও গত 1 ঘন্টা যাবৎ। এবার ইনায়াত কিছু একটা বলতে যাবে তার আগেই নিধি এক প্রকার চিল্লিয়ে উঠে, স্পন্দন! নামটা শুনেই পেছনে ফিরে তাকায় ইনায়াত। বাইকের হেলমেট খুলে লুকিং গ্লাসে তাকিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিচ্ছে স্পন্দন। ব্ল্যাক কালার পাঞ্জাবি, হোয়াইট পাজামা, হাতে ম্যাচিং ওয়াচ আর চোখে সানগ্লাস।
ব্যাস, সকল মেয়েদের হার্টবিট মিস করানোর জন্য এতটুকুই যথেষ্ট। স্পন্দন, পুরো নাম স্পন্দন চৌধুরী। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। অনার্সের ফাইনাল ইয়ার অর্থাৎ ৪র্থ বর্ষের ছাত্র সে। আর ভার্সিটির প্রায় সকল মেয়েদের ক্রাশ। বাইক পার্কিং করে নিজের বন্ধুমহলের সাথে যোগ দেয় স্পন্দন। এদিকে ইনায়াতের অজান্তেই একজোড়া মায়া ভরা দৃষ্টি ছুঁয়ে গিয়েছে তাকে, তা সে হয়তো জানেও না। নিধির দিকে চোখ গরম করে তাকাতেই বেচারি ভয়ে মিয়ে যায়। মনে মনে বলতে থাকে, ইনায়াত, এই লোকের সমস্যা কি? নিজে একদম ড্যাশিং হয়ে সেজে এসেছে আর আমাকে শাড়িটা পর্যন্ত পরতে দিল না। আর মেয়েগুলোও লুচু এক একটা, কিভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে। পরপর কয়েকবার গালি দিয়ে শান্ত হল ইনায়াত। রাতের নিস্তব্ধ প্রহরে গিটারের টুংটাং শব্দ আর কারো গলার ঘোর লাগানো সুর ভেসে আসছে বারান্দা বরাবর। চোখের মধ্যে ঘুম ভাব থাকলেও মস্তিষ্ক জানান দিচ্ছে সেই প্রিয় চেনা সুরের। এক পর্যায়ে ঘুম ভেঙে যায় ইনায়াতের। ধুলুধুলু চোখে পা বাড়ায় ব্যালকনির দিকে। কাছে আসার পর যেন অজানা ঘোরের অতলে হারিয়ে যাচ্ছে ক্রমশ ইনায়াত। স্বপ্নের বালুকায় কেউ কি পা লুকায়? যদি না আসে ভেজা দিন, ইচ্ছের হিমালয় হয় না কবু ক্ষয়। হৃদয়ে থাকে অম্লিন কিছু স্বপ্ন, কিছু ইচ্ছে, এই আমায় টেনে নিচ্ছে তোমার কাছে বারবার। কেউ না জানুক, আমি তো জানো আমি আমার। ও কেউ না জানুক, তুমি তো জানো তুমি আমার। স্পন্দনের ঘোর লাগানো কণ্ঠে গানটা শুনে ইনায়াতের চোখে যেন পূর্বের থেকেও এক প্রশান্তির ঘুম এসে তাড়া দিচ্ছে। স্পন্দন প্রায়শই গভীর রাতে গিটার নিয়ে ব্যালকনিতে বসে পড়ে আর সুর তোলে। আর সেটারই সুযোগ নিয়ে ইনায়াতও সবসময় চুপি চুপি ব্যালকনিতে এসে স্পন্দনের গিটারের টুংটাং শব্দ আর গান শোনে। উপর আর নিচতলা বরাবর একই রুম হওয়ায় ব্যালকনিও পাশাপাশি। গান শোনার এক পর্যায়ে ব্যালকনিতে বসেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় ইনায়াত। আর এদিকে স্পন্দনও তার গিটার রেখে রুমে চলে যায়। মাঝরাতে হুটহাট সুর তুললে কেন জানি তার মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি মেলে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ভ্রু দুটি আপনা আপনি কুঁচকে যায় ইনায়াতের। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করে বারান্দায়। কাল রাতের কথা মনে পড়তেই আনমনে হেসে দেয় সে। দেয়াল ঘড়ির দিকে খেয়াল করতেই দেখে ঘড়িতে সকাল ৮টা বাজে। রাতে দেরি করে ঘুমানোর জন্য বেশ দেরি করেই ঘুম ভেঙেছে ইনায়াতের। ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নেয়া ইনায়াত ব্রেকফাস্টের জন্য ডাইনিং রুমে যেতেই দেখে টেবিলে বসে আয়েশ করে ব্রেকফাস্ট করছে স্পন্দন। আর ইনায়াতের মা মিসেস তানহাও সাদরে খাবার বেড়ে দিচ্ছে স্পন্দনের পাতে। মাঝে মাঝে ভেবে পায় না ইনায়াত নিজের ঘর থাকতে এ বাসায় এসে পড়ে থাকার কারণ। এদিকে ইনায়াতের দিকে চোখ যেতেই বারবার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে স্পন্দন। পরনে পার্পেল রঙের লং কুর্তি, স্বচ্ছ সাদা রঙের হিজাব পেঁচানো, চোখে কালো কাজল আর কোণে কালচে একটা তিল। ব্যাস, স্পন্দনকে ঘায়েল করার জন্য এটুকুই যথেষ্ট। চেয়ার টেনে টেবিলে বসতেই মিসেস তানহা বলে উঠে, মিসেস তানহা, ঘুম থেকে উঠেছিস তাহলে? নে তাড়াতাড়ি খেয়ে নে। আর শোন, আজকে এক কাজ কর, তুই স্পন্দনের সাথে ভার্সিটি চলে যা। এতক্ষণ আনমনে বসে পাউরুটি চিবুচ্ছিল ইনায়াত। মায়ের কথা শুনে শুকনো ঢোক গিলে সে। মনে মনে বলে, ইনায়াত, এই স্পন্দন ভাইয়ের সাথে যাওয়া আর জমের সাথে যাওয়া এক কথা। ব্যাটা খবিস কোথাকার। কিছুটা আমতা আমতা করতেই স্পন্দন বলে উঠে, স্পন্দন, তাড়াতাড়ি খেয়ে নেও, আমি বাহিরে আছি। স্পন্দনের বলা গম্ভীর কণ্ঠ শুনে মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে আর নাস্তা করে নেয় ইনায়াত। বাহিরে আসতেই দেখে স্পন্দন বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়াতকে দেখে চোখের ইশারায় ডাকতেই সেও চলে যায়। বাইকের হেলমেট পরে স্টার্ট দিতেই ছুটে চলে দুজন ভার্সিটির উদ্দেশ্যে।